আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার টপিক আগে জানিয়ে নেই। আমাদের নিয়মিত আলোচনা নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খোঁজ খবর অনুষ্ঠানে আজকের অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অ্যাডভাইজার, তরুণ ব্যারিস্টার, এবং আমরা আইনি বেশ কিছু দিক জানতে চাই বলেই আজকে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে। আহ, আমাদের আজকের সাবজেক্ট আমরা ঠিক করেছি আইনের কোন অন্ধগলিতে হাঁটছে সরকার। নিশ্চয়ই কিছু বাস্তবতা আছে, কিছু যুক্তি আছে। তানভীর ভাই, আমি প্রথমে আপনাকে মনোযোগ দিতে চাই। জুলাই সনদ খুব রমরমা, ঝমঝমা। ইতিমধ্যে আরিফ সাহেব নামে একজন কমেন্ট করে বসেছেন আওয়ামী লীগের দালাল, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে জুলাই সনদ নিয়ে একটা হুলস্থুল অবস্থা। এনসিপি ঘোষণা করেছে তারা জুলাই সনদে সাইন করবে না। শুধু ঘোষণাই করেনি, তারা বলছে যে গণভোটের লাইনটা কি হবে। গণভোটে ইয়েস নো উত্তর, মানে গণভোটে আপনি আহ কি প্রশ্নে ইয়েস নো দিবেন সেটাও তারা জানতে চায়। তারা সংবিধানের সংস্কারের জন্য আলাদা নতুন করে আলাপ চায়। তারপর তারা একটা বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়ে তারা জবাব চায়। বিএনপি মোটামুটি সাইন করতে রাজি, জামাত এখনো অবস্থা পরিষ্কার না। আমি আপনার কাছে জানতে চাই, এই জুলাই সনদের আলাপ হতে গিয়ে আমি সমকালের একটা রিপোর্ট আমরা কোট করেছি এর মধ্যে, প্লাস আমাদের সোর্স যা যা বলে, সরকার তার ক্যারেক্টার যেটা আছে ক্যারেক্টারটাও কিছুটা চেঞ্জ করতে চায়, এরকম একটা লক্ষণ দেখা গেছে। এতদিন পর্যন্ত আমরা জানতাম যে উচ্চ আদালতের সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এই সরকার গঠিত হয়েছে, আর্টিকেল 106 আমাদের সংবিধান অনুযায়ী। কিন্তু যখন থেকেই সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা প্রশ্ন তুললেন যে সেই রেফারেন্স কোথায় এবং সেই রেফারেন্স কারা দিল, আমাদের বিচারপতিরা তখন ছিলেন না, তারা ক্যান্টনমেন্টে ছিলেন কেউ কেউ, এবং রাষ্ট্রপতির দপ্তর, আইন মন্ত্রণালয়, কোথাও সেই রেফারেন্সটি পাওয়া যায়নি। এমন একটা সময় এসে সরকার এখন আবার এটাকে অনেকটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে নিতে যাচ্ছে। সামনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উচ্চ আদালতের সর্বশেষ রায়ের অপেক্ষা। এই সরকারের আইনি ভিত্তি, আইনি দিক, সরকার কি কোনো আইনি জটিলতায় পড়েছে তার অবস্থান নিয়ে, বৈধতা নিয়ে? ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, আপনার কাছ থেকে বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে তো আপনি শুরু করেছেন জুলাই সনদ নিয়ে, যে এটার আসলে যে আমরা গতকালকে দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশ সফর থেকে এসেই সকালে আসলেন, জরুরি বৈঠক করলেন সব দলের সঙ্গে, সন্ধ্যায় জরুরি সবাইকে ডাকলেন। এর মধ্যে শুনলাম আপনার দুপুরবেলা নাকি এনসিপি নাহিদ সাহেবের সঙ্গে পার্সোনালি বসেছিলেন উনি। তো যাই হোক, সবাই সঙ্গে বসলো, সেই মিটিংটা 1 ঘন্টা ব্যাপী মিটিং হলো। সবাই মোটামুটি রাজি ছিল। ওখানে বলতে গেলে সবাই বলছে যে আমরা আগামী 17ই অক্টোবর একটা বিশাল দিন হবে আমাদের জন্য, স্মরণীয় দিন। সেখানে আমরা সবাই স্বাক্ষর করব, কিংবা যে যার ওপিনিয়ন দিয়েছেন। তো মাননীয় প্রধান উপদেষ্টা খুবই আশাবাদী ছিলেন আগামী 17ই অক্টোবর, মানে আগামীকালকেই এই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠিত হবে, যেখানে জামায়াত এবং এনসিপি একটু ভিন্নমত পোষণ করেছেন। এখন আজকে আমরা দেখলাম যে এনসিপি অলরেডি সংবাদ সম্মেলন করে বলেছে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। অন্যদিকে জামাতে ইসলাম, তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে, অনুষ্ঠানে স্বাক্ষর করবে কিনা সেটা কনফার্ম না। ইন দ্য মিন টাইম বিকালবেলা আরেকটা আপনি প্রজ্ঞাপন দেখেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন অলরেডি আপনার 30শে অক্টোবর পর্যন্ত এটা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আহ এখন পর্যন্ত তাহলে দেখা যাচ্ছে যে জুলাই সনদের যে স্বাক্ষরের যে অনুষ্ঠানটা, এটা আগামীকাল না হওয়ার সম্ভাবনাই বেশি। এখন আসেন এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে যে আমাদের যে জটিলতা সৃষ্টি হয়েছে। এখন জুলাই সনদ স্বাক্ষর জাতীয় ঐক্যমত কমিশন যাদেরকে ডেকেছে, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নিবন্ধিত দল 52টি। 52টি বাংলাদেশ ইলেকশন কমিশনে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল 52টি, যেখানে আপনার 30টি দলকে ডাকা হয়েছে, বাকি দলগুলোকে ডাকা হয় নাই। এটা জাতীয় ঐক্যমত্য কমিশনটা হচ্ছে কেন করা হয়েছে, এটা পারপাসটা তো দেখতে হবে। সকল রাজনৈতিক দলগুলোর সাথে আস্থা এবং সমঝোতা তৈরি করার জন্য। তাহলে আপনি যে ঐক্যমত্য কমিশনটা করেছেন, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা নিবন্ধিত দল, আওয়ামী লীগ তো এখন স্থগিত হয়েছে, বাকি যে দলগুলো আছে আপনি এদেরকে বাদ দিয়ে একটা ঐক্যমত্য পৌঁছাইতে চাইতেছেন। তাহলে আমরা সবাই বাদ, মানে যারা ডাক পড়েনি তারা বাদ, যারা থাকবে তাদেরকে এখানে ঐক্যমত্য পৌঁছাতে পারবে। তাহলে আমরা কোনো ঐক্যমত্য নাই, কোনো কিছুই নাই। ওই 30টা দলের মধ্যে আবার 5টা অলরেডি কমিউনিস্ট বামপন্থী দল, তারা বলে দিচ্ছে এখানে করবে না। এনসিপি হলো এখানে করবে না। দলও কিছু সাইন নাও করতে পারে। হ্যাঁ, আপনি অনেকে 7-8টা দল করবে না, তাহলে আপনি 22টাতে গিয়ে পৌঁছাচ্ছেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম থেকে তো গলদ শুরু হলো, মানে ভুলটা তো প্রথম থেকে হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশন যেভাবে ডাক দিয়েছেন,
তাহলে আপনি যাদেরকে নিয়ে কমিশন এই ঐকমত্য পৌঁছাতে চাচ্ছেন, আপনি সবাইকে চান না। আমি ধরে নিলাম আওয়ামী লীগ বাদ, তো বাকি দলগুলো অপরাধ করলো, তারাও বাদ। আবার দেখবেন আপনার নিবন্ধিত দল, আবার নিবন্ধিত দলও কথা আছে। এনসিপি নিবন্ধন এখনো হয়েছে কিনা, হয়নি প্রবাবলি, এখনো তারা প্রতীক নিয়ে যুদ্ধ করছে। তাহলে এনসিপি দল হিসেবে এখনো জাতীয় ইলেকশন কমিশনে এখনো আপনার নিবন্ধিত দলে না, কিন্তু জুলাই সনদে তারা স্বাক্ষর করছে। তাহলে ভাই আমি আপনাকে একটা কথা বলি, ওই যে পল্টনের মোড়ে খায়রুল দেওয়ান নামে এক ব্যক্তি আছে, প্রতিদিন সে নিজে নিজে একটা দল গঠন করছে, কি জনকল্যাণ পার্টি না কি যেন, আমি সরি আমি তার দলের নামটা জানি না। তা আপনি তাকেও ডাকতে পারতেন, তার তো নিবন্ধন নাই, সে তো বলে আমার একটা দল আছে, আমি 300টা আসনের প্রার্থী দিব, ঠিক না? তো জুলাই সনদের প্রথম থেকে গলত। এবং আপনি শুনেন, আপনি যখন একটা যে পারপাসফুলি কিছু করতে যাবেন, শেষ পর্যন্ত সে মীমাংসা পৌঁছাতে পারবে না। আপনার অনেস্টি, আপনাকে দেখতে পারপাসটা আপনার অনেস্ট ছিল কিনা। আপনি চাচ্ছেন দেশের একটা অংশকে বাদ দিয়ে, জাস্ট একটা মেজরিটি না, আমি বললাম মাইনরিটি অংশকে আপনি বাদ দিয়ে চাচ্ছেন, যে মাইনরিটি ধরলাম আমাদেরকে, মাইনরিটি অংশকে বাদ দিয়ে আপনি একটা ঐক্যমত্য পৌঁছাতে চাচ্ছেন। আপনি কি ধরে নিয়েছেন এই যারা এই ঐক্যমত্য কমিশনে স্বাক্ষর করবে, তারাই বাংলাদেশকে বছরকে বছর লিড দিয়ে যাবে? এরপরে অন্য কোনো দলের উত্থান বা পুরাতন যাদেরকে যাচ্ছেন না, এটা কখনো ক্ষমতায় আসবে না? তখন তারা এসে বলবে না যে আমরা তো এগুলোতে স্বাক্ষর করিনি, আমরা এগুলো মানবো না, আমরা এই ঐক্যমত্য কমিশনের মধ্যে নাই। এখন আসেন, সব ভালো কথা, তারা ঐক্যমত্য পৌঁছালো, স্বাক্ষর করবে, এর মধ্যে বিভেদ সৃষ্টি হলো, গণভোট করবে। বিএনপি বলছে যে ভাই আমরা একসাথেই ফেব্রুয়ারিতেই গণভোটটা হয়ে যাবে। অন্যদিকে জামাত বলছে নভেম্বরে, আর এনসিপি বলতেছে যে বাস্তবায়নটা কিভাবে আপনি আগে এটা রূপরেখা দিতে হবে, তার আগে আমরা স্বাক্ষর করব না। এই যে সরকার যে কিভাবে যে এই গেরাকলে পড়ে গেল, এই যে একটা বিপদের মধ্যে পড়লো, আমার থেকে মনে হচ্ছে যে সরকার চায় না, যে মন থেকে চাচ্ছে না যে এগুলো কোনো সলিউশন হোক। আপনি দেখবেন 84টা সুপারিশের ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে, 84টা, 84, 166টা সুপারিশের মধ্যে 84টা অনৈক্য দেখা দিয়েছে। এখন আসলে আপনার গণভোটটা আপনি কিভাবে করবেন? যদি আমি ধরেই নিলাম গণভোট করেন, আপনি কি গণভোটকে 84টা ক্লজ দিয়ে দিবেন, যে এই 84টা ক্লজ দিয়ে দিবেন, বাংলাদেশের মানুষকে বলবেন যে 84 তোমরা ইয়েস নো ভোট দাও, নাকি জুলাই সনদটাকে আপনি মানছেন কি মানছেন না, এটার উপর গণভোট হবে? গণভোটেরও তো একটা থাকতে হবে। বাংলাদেশে এর আগে ইতিপূর্বে 3টা গণভোট হয়েছে। আপনার 1979 সালে জিয়া রহমান সাহেবের আমলে, 1985 সালে লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে, আর 1991 সালে। আপনার 1991 সালে এই 3টা আপনার গণভোট হয়েছে। আর এখন নতুন করে আরেকটা গণভোটের আলোচনা চলছে। এখন গণভোটটা কিভাবে হবে সেটার ব্যাপারেও কিন্তু কোনো রূপরেখা নাই এই ঐকমত্য কমিশনের, কিন্তু বা তারা দিতে পারে, কিন্তু গণভোট কবে হবে সেটা নিয়ে এখন বিবেচ শুরু হয়েছে। আগে তো আপনি ঠিক করবেন গণভোটটা কিভাবে হবে, তারপর আপনি ডেট নিয়ে আলোচনা করেন। আপনার গণভোট যে চাচ্ছেন, বাংলাদেশের মানুষকে তো বুঝতে হবে। দেখেন ভাই, আপনার এই 84টা ক্লজের মধ্যে যারা গিয়েছেন ঐক্যমত্য কমিশনে, তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কয়টা মনে রেখেছেন, তারা বলতে পারবে না 84টা ক্লজ কি 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 সুপারিশ ছিল। আর সেখানে বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষকে আপনি এটার উপরে একটা গণভোট দিয়ে দিতে বলছেন। তো দেখা যাচ্ছে যে আলটিমেটলি এই যে আমাদের কমিশন, সংস্কার কমিশন, কিংবা এই যে জুলাই সনদ, যা কিছু করা হচ্ছে না কেন, এগুলা আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বলছি, এটা সময় ক্ষেপণের জন্য। আলটিমেটলি এটা কোনো ভালো কোনো দিক আমরা আশা করি না। কারণ 84টা যেগুলো নিয়ে মতনৈক্য, এগুলোর সাথে আপনার এখন দেখেন আবার সংবিধানের একটা বিষয় আছে। আপনি বলতেছেন জাতীয় নির্বাচনটা জামায়াত হচ্ছে পিআর সিস্টেমে, সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে হবে। সংবিধানের কোথাও নাই এই পিআর সিস্টেমটা, ঠিক না? আপনি গণভোট করে আগে ধরে নিলেন পিআর সিস্টেমে আপনি হা ভোট পেয়ে গেলেন। আপনি সংবিধান চেঞ্জ করতে হবে, নাকি সংবিধানও চেঞ্জ করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট করার জন্য করে ফেলা। এখন পিআর সিস্টেমটা বাংলাদেশের মানুষ বুঝেই না। আর ভাই আমি নিজে তো প্রপারলি বুঝি না, আমার বিশ্বাস আপনিও বোঝেন না ভাই ঠিকভাবে। যদি বলতে যান কিভাবে হবে পিআর সিস্টেমটা, একটা প্রাইমারি নলেজ থাকতে পারে, কিন্তু আলটিমেটলি সাধারণ জনগণকে ভোটটা কেন, সে তো বুঝতে হবে যে সে যে যাকে ভোট দিচ্ছে, এটা প্রপার ভোট দিচ্ছে, এই লোকটা তার জন্য কাজ করবে, তার প্রতিনিধি, জনপ্রতিনিধি, এই লোকটা তার জন্য কাজ করবে। এখন আপনি পিআর সিস্টেমে আপনি যাকে ভোট দিলেন বা দলকে ভোট দিলেন, সব তো দল দেখে ভোট দেওয়া হয় না, এটা বুঝতে হবে। মানুষ দেখেও ভোট দেওয়া হয়, এই জন্য স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়। বাংলাদেশে বহু আসনে স্বতন্ত্র প্রার্থী দ্বারা এবং তারা জয়লাভ করে। শুধু আপনার ওই লাঙ্গল
আপনার ওই ধানের শীষ, পাল্লা, দাড়িপাল্লা কিংবা নৌকা দেখে কেউ ভোট দেয় না, মানুষ দেখেও ভোট দেয়। ঠিক আছে? তো এখন আমাদের যে সমস্যাগুলো দাঁড়িয়ে গিয়েছে, এখন বর্তমানে জুলাই সনদ স্বাক্ষরটা আপাতত স্থগিত হয়ে গেল। এখন দেখতে হবে এটাকে কতটুকু এটা গিয়ে পৌঁছায়। এখন আসলে সরকারের যে লেজিটিমেসিটা নিয়ে কথা বলছেন, যে সরকারের আসলে এটা নিয়ে দেখেন 106 আপনার আর্টিকেলের এই জিনিসটা নিয়ে অনেক দিনের বিতর্ক রয়েছে। এটা নিয়ে সুপ্রিম কোর্টের একজন লয়ার, সিনিয়র লয়ার, বিজ্ঞ লয়ার, উনি জানুয়ারি মাসে 2025 সালে উনি একটা রিট পিটিশন দাখিল করেছেন। উনি জানতে চেয়েছেন যে কিভাবে এই সরকার গঠন হলো, এটার কিভাবে ওথ নিল, এসব ব্যাপারে উনি জানার জন্য একটা রিট পিটিশন দাখিল করেছে মহামান্য হাইকোর্ট ডিভিশনে। আপনারা জানেন সেটাই মহামান্য হাইকোর্ট ডিভিশন রিজেক্ট করে দিয়েছে, এবং পরবর্তীতে আমি যতদূর জানি, আমার যতটুকু নলেজ আছে, উনি এটাকে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে উনি এটাকে আপিল করেছেন এই অর্ডারের বিরুদ্ধে। এই যে 106 এর যে অ্যাডভাইজারি ওপিনিয়নটা, যে প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট অ্যাপিলেট ডিভিশনের কাছে জানতে চেয়েছেন যে এই যে সরকার নাই এখন কি হবে, এখন কিভাবে ইন্টারিয়াম গভর্নমেন্টটা কি ফর্ম করা যায় কিনা। এ ব্যাপারে আপনার আমাদের অ্যাপিলেট ডিভিশন বলছেন যে যারা আগে ছিলেন, আমাদের যে মাননীয় চিফ জাস্টিস ছিলেন, পূর্বতন চিফ জাস্টিস আপনার কি যেন ওবায়দুল হাসান, চিফ জাস্টিস ওবায়দুল হাসান সহ যারা ছিলেন তখন ওনারা একটা ছোট একটা ওপিনিয়ন দিয়েছেন। এই ওপিনিয়নটার বিষয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এই ওপিনিয়নটা শর্ট একটা ওপিনিয়ন ছিল। পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবেও এটা সার্চ করে দেখেছি এটা পাওয়া যায় কিনা। মানে অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছেন, ল মিনিস্ট্রি কি ওপিনিয়ন চেয়েছে এবং কি, আমি ফাইলটা একটু দেখতে চেয়েছি, বা এটা সার্চ আমি নিজেও খুঁজে দেখেছি, এটা ফাইলটা খুঁজে পাওয়া যায়নি আলটিমেটলি। তো মানে এটা আমার নিজের কিউরিওসিটি থেকে আমি দেখতে চেয়েছিলাম, কিন্তু এরকম ফাইল খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, তবুও একটা মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন একটা আপনার ওপিনিয়ন দিয়েছে যে ইন্টারিয়াম গভর্নমেন্টটা ভ্যালিড, তার ফর্ম করা যায়, যেহেতু কোনো সরকার নাই, পূর্ববর্তী সরকার আপনার রিজাইন করেছে, শেখ হাসিনা রিজাইন করে চলে গিয়েছে, সুতরাং এই মুহূর্তে একটা আপনার বা ইন্টারিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, এটা মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে। কিন্তু এটা দিয়েছে খুবই ভালো কথা। আপনার রিট পিটিশনটা এটা দেখেন, এগুলোর ব্যাপারে আমার থেকে মনে হয় আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি কিন্তু বারবারে বলেছেন হ্যাঁ এটা হতে পারে, এটা অসম্ভব কিছু না, এটা দিলে এটা যে এই সরকারের আপনার বৈধতা আছে, এই মহামান্য সুপ্রিম কোর্টের ওপিনিয়নের বেস করে এটা গঠন করতে পারে। রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিকুর রহমান পূর্ণিয়া।